আজকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে তিনি আসবেন। এই যে মহেন্দ্রক্ষণ, এটা বাংলাদেশের মানুষের মনে মনে আজকে উচ্ছ্বাস তৈরি হয়েছে, উদ্দীপনা তৈরি হয়েছে। কারণ তিনি যখন বাংলাদেশে আসবেন, এই যে ভারাক্রান্ত বাংলাদেশ, এই অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশ, এই 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 যে এই যে সাম্প্রদায়িক গোষ্ঠীর কবলে যে বাংলাদেশ, এই বাংলাদেশকে নিয়ে এখন মানুষ স্বপ্ন দেখা শুরু করেছেন যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। এই কথাটা মানুষের মনের কথা, এটা কোনো দলীয় স্লোগান না। শেখ হাসিনা এখন আওয়ামী লীগের সম্পদ না, শেখ হাসিনা বাংলার 18 কোটি মানুষের সম্পদ। আওয়ামী লীগের অনেকে আওয়ামী লীগ ফিরবে, মানুষ বলতেছে কে ফিরবে কে ফিরবে না আমরা জানি না, আমরা শেখ হাসিনাকে চাই। তো এই শেখ হাসিনার জন্য বাংলার মানুষ, আপনি দেখেন তিনি যখন সেই দিন সময় নির্ধারণ করবেন, বাংলাদেশে কি পরিস্থিতি হয় আপনারা দেখবেন। কারণ এগুলো তো সরকার না, এইটা কোনো সরকার। আজকে প্রধানমন্ত্রী বলতেছেন আমার মাথায় কোনো কারিগরি কোনো আমার মাথায় নাই। তিনি বলছেন আমার মাথায় কোনো স্বাস্থ্য সেবার কোনো কিছু মাথায় নাই, আমার মাথায় কোনো শিক্ষা ব্যবস্থা নাই, আমার মাথায় কোনো কৃষি ব্যবস্থা কি হতে নাই, কিভাবে বাংলাদেশের অর্থনীতি আমার মাথায় নাই। আমার মাথায় আছে আমার স্ত্রী। হ্যাঁ, তো এই তো হচ্ছে আজকে সরকার প্রধানের কথা। খালিদ ভাই, আমরা যদি আবার আমি একটু ওই জায়গাটায় যাই, দেখেন এই যে আওয়ামী লীগের বিপক্ষে যে মানবাধিকার লঙ্ঘন এবং আওয়ামী লীগের যে মানবাধিকার লঙ্ঘন আমরা একটু তুলনা করছিলাম, কিন্তু আমরা যদি পুরো বিষয়টা একটু খতিয়ে দেখি তাহলে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু দুইজনই কিন্তু বাংলাদেশে ঠিক আছে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিক, কিন্তু এই মানুষগুলোকে নিয়ে সমাজ রাষ্ট্র গঠনের চিন্তা থেকে তারা কিন্তু উদারতা প্রদর্শন করেছিলেন। আমি যদি উদাহরণস্বরূপ বলি, 2024-এর জঙ্গি উত্থানের পর আওয়ামী লীগকে যেভাবে নিধন করার চেষ্টা করা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই 15-16 বছরের শাসনকালে যদি এক মাসও বিএনপিকে ওই ধরনের নিধন করার চেষ্টা করা হতো, আমার মনে হয় অনেকেই একমত হবেন আমার সাথে যে আজকে বিএনপির কিন্তু বাংলাদেশে কোনো অস্তিত্বই থাকতো না। কিন্তু সেই রকম চেষ্টা তো করা হয়নি। ওরা সুযোগ পেয়ে দেখা যায় যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে নির্মূল করতে চায়, ফিজিক্যালি একদম মেরে ফেলতে চায়। অথচ আমরা যখন ক্ষমতায় থাকি আমরা কিন্তু তাদের সাথে সহাবস্থান করতে চাই। এই যে একটা পার্থক্য, রাষ্ট্রটা স্বাধীন করলো বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ, সেই রাষ্ট্রে আওয়ামী লীগ ওদেরকে নিয়ে বসবাস করতে চায়, আবার ওরা সুযোগ পেলে আওয়ামী লীগকে মেরে ফেলতে চায়। এই যে একটা কঠিন অবস্থা, এইটার জন্য কি আওয়ামী লীগের ভবিষ্যতের তাদের যে নীতিগুলো আগের সহাবস্থান ইত্যাদি সম্পর্কে আরো ব্যাপক গভীর চিন্তা ভাবনা করার কি সুযোগ আছে, মানে প্রয়োজন আছে না? আপনি কি মনে করেন? না, এটা তো সত্য। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। আমাদের তো বললাম না, আমাদের দায় আছে তো। এই দেশটা যে স্বাধীনতার যে সুফল যদি বাংলাদেশে ঘরে ঘরে পৌঁছে দিতে না পারি, তাহলে তো আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামটা বিফলে চলে যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, যা চিহ্নিত অপরাধী থেকে বাদ দিয়ে, কেন করেছিলেন? যে ইনক্লুসিভ ভাবে দেশটা পরিচালনা, যা আমরা পাকিস্তানপন্থী যারা ছিলেন তারা সবাই একত্রিত হয়ে এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের জন্য কাজ কর। এখন কথা আছে না, চোর না শুনে ধর্মের কাহিনী, কিন্তু আমরা তো এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। আমাদের তো দায়িত্ব আছে, বাংলাদেশের প্রতিটি জনগণের দায়িত্ব আছে। আমি একজন সংসদ সদস্য হিসাবে, একজন সরকারের মানুষ হিসাবে, আমরা যখন ডেভেলপমেন্টটা করেছি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে, আমরা তো দেখি নাই যে এই সুফলটা কে পাবে। এই বিএনপি পাবে না অন্য পার্টি পাবে, আওয়ামী লীগ পাবে না জাতীয় পার্টি পাবে না জাসদ পাবে, কমিউনিস্ট পার্টি পাবে, কে পাবে আমরা তো দেখি নাই। আমরা চাইছি যে সকল জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের জন্য। একটা সরকারের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব হচ্ছে রাস্তা তৈরি করে দেওয়া, যে সেই রাস্তা দিয়ে যেন সবাই হাঁটতে পারে। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যখনই দায়িত্ব পেয়েছেন তখনই তো এই কাজটাই করেছেন। বঙ্গবন্ধু তো আমাদের এই পথটাই দেখিয়েছেন। কত স্বাভাবিকভাবে বঙ্গবন্ধু কথাগুলো বলেছেন দেখেন, যে এবং কত সহজ সরল উক্তি দেশপ্রেমের ইয়েতে করেছেন, মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছেন। সেগুলো নিয়ে আজকে রাজনীতি করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে আমি বিভিন্নভাবে কাজ করেছি, তার কাছাকাছি থেকে কাজ করেছি বিভিন্নভাবে।
তো আমি তাকে দেখেছি তিনি দেশটা কি মমতা নিয়ে ভালোবাসেন। তিনি দেশের মানুষগুলোকে আলাদা করে দেখতে চান না, তিনি সবাইকে নিয়ে তিনি ভাবেন, সবাইকে নিয়ে একটা দেশে একটা আইনের শাসন প্রতিষ্ঠা হবে, দেশের একটা সকলেই এই দেশের যে উন্নয়নের সুফলটা সকলেই পাবে। হ্যাঁ, দেখেন মাননীয় প্রধানমন্ত্রী যখন পদ্মা সেতু উদ্বোধন করলেন, যারা বেগম খালেদা জিয়া এই পদ্মা সেতুর বিরুদ্ধে তিনি কিন্তু লিখিতভাবে তিনি জানিয়েছিলেন অর্থায়ন না করার জন্য। ইউনূস সেই সময় তার লবিস্টের মাধ্যমে পদ্মা সেতুকে অর্থায়ন না করার জন্য তিনি সেই সময় তিনি তার বেরই করে নিয়ে গেছে বিশ্বব্যাংকে, ইউনূস তো এই বিশ্বব্যাংকে বের করে নিয়েছেন। সেই জায়গাটায় মাননীয় প্রধানমন্ত্রী পলিটিক্যাল হিউমার, তিনি বলেছিলেন আজকে পদ্মা সেতু আমরা উদ্বোধন করছি, যারা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদেরকে টুপ করে ফেলে দেওয়া দরকার। আজকে সেটাকেও নিয়েও ক্রিটিসাইজ করা হচ্ছে। আপনি বলেন তো পদ্মা সেতু অর্থায়নের বিরুদ্ধে যারা আপনার হচ্ছে বিরোধিতা করেছে, তাদের জন্য কি মাননীয় প্রধানমন্ত্রী কোন ধরনের আইনগত ব্যবস্থা নিয়েছেন? নেননি। রাজনৈতিক একটা মন্তব্য করেছেন। তিনি কি বলেছেন যে এই পদ্মা সেতু দিয়ে যারা রাজনীতি করে, যার নেতা তারা এই পদ্মা সেতু পারাপার হবে না? তিনি কি বলেছেন? তিনি কি বলেছেন? এই পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু দেওয়ার জন্য পার্লামেন্টের সকল এমপিরা একসঙ্গে সেটাকে সমর্থন করেছে, কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন না, যেই পদ্মা সেতু নিয়ে এত ষড়যন্ত্র হয়েছে সেই পদ্মা সেতুর নাম পদ্মা নদীর নামেই থাকবে, পদ্মাই থাকবে। তিনি কিন্তু তার নামে নামকরণ হয়নি, কারণ তিনি চেয়েছিলেন যে দক্ষিণাঞ্চলের যেই জেলাগুলো, যে একদম মানে আপনার রিমোট পর্যায়ের যে মানুষগুলো, যাদের কোনো বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল না, আজকে দেখেন এই পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণের জানালা খুলে গেছে, দক্ষিণের জানালা খুলে গেছে। একটা পদ্মা সেতু একটা জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। অথচ দেখা যাচ্ছে যে এই ইউনূস, তারেক, গং, তাদের লোকজনরা বলতেছে পদ্মা সেতু করাটা একটা ভুল সিদ্ধান্ত ছিল, কোনো প্রয়োজন ছিল না। আজকে এই কথাগুলো বলছে। আমি জানি না দক্ষিণাঞ্চলে, সে বরিশাল, বৃহত্তর বরিশাল, সে খুলনা, বাগেরহাট, যশোর অঞ্চলের মানুষেরা, ফরিদপুরের মানুষেরা কিভাবে এটার জবাব দিবেন আমি জানি না। তো নিশ্চয়ই এই জবাব অনেক ভয়াবহ হবে যে পদ্মা সেতু কোনো প্রয়োজন ছিল না। তার মানে কি দক্ষিণাঞ্চলে আপনি দেখেন, আমি বরিশালে গেছি, বরিশালে কোনো শিল্পায়ন নাই। কেন হয়নি? কারণ যোগাযোগ ব্যবস্থা না থাকলে ওর শিল্পায়ন হবে না। তিনি শেখ হাসিনা এই পদ্মা সেতুর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা করে দিয়েছিলেন। সেখানে পায়রা পোর্ট, সমুদ্র বন্দর করে দিয়ে দক্ষিণের জানালা, সেখানে যে অর্থনৈতিক চালিকা শক্তি, তিনি সেখানে চট্টগ্রাম এবং মংলার মতো একটি পোর্ট তিনি স্থাপন করে প্রতিষ্ঠা করে সেখানে শিল্পায়নের জন্য তিনি সেই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন। এগুলো কি শেখ হাসিনার অপরাধ? শেখ হাসিনা আজকে বাংলাদেশের নেভি, আর্মি, সেনাবাহিনীকে দেখেন কি পরিমাণ উচ্চতায় নিয়ে গেছেন। এটা কি তার কি অপরাধ? বাংলাদেশের মাত্র হাতে গোনা কয়েকটা উচ্চ শিক্ষার জন্য প্রতিষ্ঠান ছিল, ইউনিভার্সিটি। আজকে বাংলাদেশ গর্ব করে বলতে পারে যে আমাদের প্রায় 150-টির উপরে ইউনিভার্সিটি আছে। প্রত্যেকটা বিভাগীয় পর্যায়ে আমাদের কারিগরি বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয় কার হাত দিয়ে হয়েছে? দেশরত্ন শেখ হাসিনার হাত দিয়ে হয়েছে। আজকে উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য আজকে আপনি একজন ব্যুরোক্রেট, আপনি বলেন এই যে আমাদের একাডেমি যে হয়েছে আপনার কত আধুনিক এবং কত, ফরেন সার্ভিস একাডেমির কথা বলছেন? ফরেন সার্ভিস বলেন, সিভিল একাডেমি বলেন, এবং যেটা আমাদের একাডেমি কক্সেস বাজারে মাননীয় প্রধানমন্ত্রী যে জমি বরাদ্দ করেছিলেন, এই পদক্ষেপগুলো আজকে কি এগুলো কি তার অপরাধ ছিল? বাংলাদেশের যে ব্যুরোক্রেসিকে কোন জায়গায় তিনি নিয়ে গেছেন। আজকে অনেকে বলে যে রাজনীতিবিদরা নাকি কি বলে কোভিড এর সময় সচিবদেরকে দায়িত্ব দেওয়ার জন্য অসন্তুষ্ট। এটা মোটেও সত্য না। আজকে এই বাংলাদেশ শুধু রাজনীতিবিদদের না, এই বাংলাদেশ আজকে যারা ব্যুরোক্রেট আছে তাদেরও বাংলাদেশ, তারাও এই বাংলাদেশকে উন্নয়নের জন্য সব থেকে বড় ভূমিকা রাখে। তাদেরকে সেই মর্যাদা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন, জনগণের সাথে সম্পৃক্ত। আমরা যখন ছোটবেলায় ছিলাম, ম্যাজিস্ট্রেট দেখলে মনে করতাম এর থেকে বড় কর্মকর্তা আর বাংলাদেশে নাই। আমরা ডিসি কে মনে করতাম এর থেকে বড় কর্মকর্তা নাই, এর থেকে। অথচ
এই শেখ হাসিনার সময় আমরা দেখেছি বারে বারে একটি উপজেলা একটি জেলা উন্নয়নের জন্য আপনার হচ্ছে জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, সচিবরা বারবার সফর করেছে। এবং সেই ফিল্ড লেভেলে তো আগে উচ্চপদস্থ কর্মকর্তারা যেত না, সচিবালয়ে বসে থাকতো। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সচিব পর্যায়ে কর্মকর্তারা ফিল্ড লেভেলে গিয়ে ফিল্ড ভিজিট করেছে, সার্ভে করেছে। এবং এগুলো তো এই যে একটা সামগ্রিক যে একটা ব্যবস্থাপনা তিনি গড়ে তুলেছিলেন, এটা কি শেখ হাসিনার অপরাধ? একটা সচিবকে খালিদ ভাই, এখানে আমি যে অবজারভেশনটা দেখি, আপনি হয়তো আমার সাথে আমি জানি না কিভাবে সেটা দেখবেন, আওয়ামী লীগের এই যে আপনি ক্ষোভের কারণে আপনি রাষ্ট্রের এই সুযোগ সুবিধাগুলোর বিরুদ্ধে চলে গেলেন, যেটা 5 জুলাই প্রতারণায় যেটা হয়েছে। আপনি দেখেন বৈষম্য কোটা তো মাননীয় প্রধানমন্ত্রী তুলে দিয়েছিলেন, এবং তিনি কি ছিল না পুরো আন্দোলন আমি মন্ত্রী ছিলাম, দেখেন সেখানে আপনার হচ্ছে মুক্তিযুদ্ধ কোটাই তো সবচেয়ে বড় কথা এই সাম্প্রদায়িক গোষ্ঠী স্বাধীনতা বিরোধীদের। আমি মুক্তিযোদ্ধা কোটায় চাকরি কখনো 6% উপরে কখনো দিতে পারিনি, কারণ এই পরিমাণ চাকরি দেওয়ার মতো মুক্তিযোদ্ধার সন্তান কোয়ালিফাই করে নাই। কারণ তো তাকে রিটেন পরীক্ষা দিতে হতো, আগে রিটেনে তো কোয়ালিফাই করতে হইতো। তো সেইখানে 6%-এর বেশি কোনো জায়গায় আমরা দিতে পারিনি, এই পদগুলো খালি থাকতো। আজকে এই যে কোটার কথা বলে এই যে বলা হয়েছে, কোটাটা কেন? আমার যে মুক্তিযুদ্ধ করেছে সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যাদের অর্থনৈতিক দুর্বলতা আছে, যাদের সন্তানেরা লেখাপড়া করতে পারে নাই, যাদের অর্থনৈতিক টানপোড়েন ছিল, এই যে পিছিয়ে পড়া মানুষগুলোকে তুলে আনার জন্যই তো কোটা। আমার গাইবান্ধা কুড়িগ্রামের যে চরাঞ্চলের মানুষেরা যারা সবকিছু থেকে বঞ্চিত, এরা পিছিয়ে পড়া মানুষগুলোকে তুলে আনার জন্য তো কোটা। আমার সেই হাতিয়া, চর কুকরি মুকরি, সেই হচ্ছে রাঙ্গাবালি, চর মমতাজ, সেই যে সন্দ্বীপ, এই যে আপনার বিভিন্ন দ্বীপাঞ্চলগুলো, চরাঞ্চলগুলোর মানুষগুলো, পিছিয়ে পড়া মানুষগুলোকে তুলে আনার জন্যই তো কোটা। মাননীয় প্রধানমন্ত্রী দেখেন সাবমেরিন ক্যাবেল দিয়ে এই সব চরাঞ্চলগুলোতে বিদ্যুৎ পৌঁছে দিছে। কেন? তাদের জীবন ব্যবস্থা যেন বাংলাদেশের সকল মানুষের মতো হয়। এই কোটাটাকে তারা কিন্তু আজকে কি বললো, তারপরেও মাননীয় যখন 18 সালে কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করলো, সেখানে কিন্তু কোটা বন্ধ করে দেওয়া হলো। এবং এটা তো নির্বাহী আদেশে তো কোটা চালু হয়নি, একটা হাইকোর্টে একটা অর্ডার দেওয়া হয়েছে, সেটার বিরুদ্ধে তো গভর্নমেন্ট আপিল করেছে। কিন্তু সেটাকে কি করা হলো? প্রতারণাটা কোন জায়গায় হলো দেখেন আপনি। প্রতারণাটা হলো যে মুক্তিযুদ্ধকে ব্যবহার করা হলো, মুক্তিযুদ্ধের স্লোগানকে ব্যবহার করে, চেতনাকে ব্যবহার করে 5ই আগস্ট মুক্তিযোদ্ধাকে হত্যা করা হলো। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধকে ব্যবহার করে। কারণ ওরা জানে এই বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের বিপক্ষে কখনো যাবে না, অতএব মুক্তিযুদ্ধকে ব্যবহার করে এদেরকে প্রতারিত করতে হবে এবং দেশটা দখল করে নেওয়ার পরে যা ইচ্ছা তাই করতে হবে, যেটা বাটপার ইউনূস বলেছিলেন যে রিসেট বাটন প্রেস করতে হবে। তো এই রিসেট বাটন তো তুমি প্রেস করতে পারো, বাংলার মানুষ রিসেট বাটন কখনো প্রেস করবে না। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, সেকুলারিজমের বাইরে বাংলাদেশ যাবে না। আজকের বাংলাদেশ সেটাই প্রমাণ করে। এই যে দেখেন, আমরা যে বলি তারা যে 71-এ যে ধর্ষক, আজকে প্রমাণিত হয়েছে তারা কত বড় ধর্ষক। আমরা যে বলি তারা লুটেরা, 5ই আগস্টে পরে যেভাবে লুট করেছে, আজকে এগুলো প্রমাণ করে। আমরা যে বলি অগ্নিসংযোগ, 32 নম্বর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের 40,000 নেতা কর্মীর বাড়ি ঘর অফিসে আগুন দেওয়া হয়েছে, তারা এই যে অগ্নিসংযোগের 71 সালেও তারা করেছিল। তারা লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, ধর্ষণ করেছে। আজকে তো দিবালোকের মতো পরিষ্কার, দেশের মানুষ দেখতে পাচ্ছে প্রতিদিনই ধর্ষণ হচ্ছে। প্রথম 6 মাসে এই বর্তমান রেজিম ক্ষমতা আসার পরে 3 মাসের মধ্যে 600 জন মানুষকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এখন অনেক কিছুই তো প্রকাশ্যে আসছে না। একজন এমপি ধর্ষণ করেছে, সেই সব অশালীন করেছে বলে ধরা পড়েছে। বাংলাদেশের তো এখন পথে প্রান্তরে এরকম অহরহ ঘটনা ঘটছে, মানুষ কিছু বলতে পারছে না। মানুষের তো মুখ বন্ধ করে, গণমাধ্যম আজকে নির্বিকার, কোনো কথা বলছে না। গণমাধ্যম, ওই যে বলা হয়েছিল, দখলদার ইউনূস বলেছিল যে গণমাধ্যম এখন স্বাধীন, গণমাধ্যম আপনার যা ইচ্ছা লিখতে পারেন।
তারপরে গণমাধ্যমের মানুষ যখন যখন বলেছে, তার কাছে গিয়ে বলেছে আপনি তো বলেছেন গণমাধ্যম স্বাধীন। আমি তো অবশ্যই তোমরা স্বাধীনভাবে লিখবা, কিন্তু তোমরা আওয়ামী লীগের বিরুদ্ধে স্বাধীনভাবে লিখবা, শেখ হাসিনার বিরুদ্ধে লিখবা, বর্তমান আমাদের বিরুদ্ধে লিখবা না। আমরা তো তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি, আমাদের বিরুদ্ধে কেন লিখবা? এই তো এখন গণমাধ্যম, এই তো গণমাধ্যম কথা বলছে আসলে না। গণমাধ্যম প্রধানমন্ত্রী শেখ আছে হাসিনা বলে বাংলাদেশের মানুষের মধ্যে প্রাণ আছে, মানুষ সত্য কথা কিছু জানতে পারছে। তাও তো সোশ্যাল মিডিয়া অনেক ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এই যে কিছু, এই যে ফরাদ বাজার কি বললেন আপনি, সলিমুল্লাহর মতো বর্ণ চোরারা তাদের জ্ঞানের পর্ষা বসিয়ে তারা যেভাবে সুন্দর সুন্দর বাক্য যুক্ত করে দিয়ে যেভাবে তারা মিথ্যাচার করছেন, কিছু কিছু এই যে বর্ণচোরা সাংবাদিক। না, এই মিথ্যাচারের জায়গাটায় একটু খালিদ ভাই আবার ফিরে আসতে চাই। আপনি হয়তো আর বেশিক্ষণ আপনাকে আটকে রাখবো না। এই জায়গাটা দেখেন, আপনি যে বললেন যে আওয়ামী লীগের কিছু ভুল টুল ছিল নেতাদের, সেটা আপনি একজন মানবিক এবং সংবেদনশীল জননেতা হিসাবে আপনি আত্ম উপলব্ধি থেকে বলেছেন। ওই জায়গাটা আসলে আমার বক্তব্য নাই। আমি যেটা বলছি যে এই যে পুরোপুরি মিথ্যা এবং অপপ্রচার দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের একমাত্র শক্তি হিসাবে আওয়ামী লীগ বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেসব বিষোদ্গার করেছে, প্রতিনিয়ত মিথ্যা ছড়িয়েছে, সেইটাকে আওয়ামী লীগ কার্যকরভাবে মোকাবেলা করেছে। অর্থাৎ কাউন্টার সত্য দিয়ে আপনাদের পক্ষে তো সত্যটা ছিল, সেই জায়গাটায় আমি ব্যর্থতা দেখি এবং এখনো সেই জায়গায় যথেষ্ট পরিমাণে পদক্ষেপ দেখি না। ওই জায়গায় কি আপনার কোনো বক্তব্য আছে? দেখেন, এই সত্যের তো পরাজয় হয়নি, এখানে ষড়যন্ত্রকারীরা বিজয়ী হয়েছে, সত্য পরাজিত হয়নি। আপনি দেখেন 5ই আগস্টের যে ঘটনাটা, এটা কি রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছে? এখানে তো মির্জাফরের ভূমিকা যারা পালন করেছে, তাই না? মির্জাফর ছিল নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি এবং তার আন্ডারে প্রায় 45,000 সোলজার ছিল। তাদেরকে ব্যবহার করা হয়নি বলে মাত্র 3,000 সোলজারের কাছে পরাজিত হয়েছে এবং তার খেসারত বাংলা, বিহার, উড়িষ্যা দিয়েছে। আজকে এই যে শেখ হাসিনা তো যখন দেশ পরিচালনা করেছেন তখন তো সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু সরকারের ভিতর থেকে যাদের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব, তারা যখন সার্বভৌমত্ব বিক্রি করে দেয়, তখন আমি কি করব? আওয়ামী লীগের তো পরাজয় হয়নি এখানে আওয়ামী লীগ কি তাদেরকে প্রতিহত করার জন্য মাঠে নেমেছিল? না, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ ছিল। আমাদের 1 আগস্টে আমাদের শোক সমাবেশ ছিল, র্যালি ছিল, সেটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে যে না, কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো সাংঘর্ষিক কোনো কিছু হয় এটা আমরা চাই না। কারণ এখানে ছাত্ররা, আগামী দিনের বাংলাদেশ মাঠে আছে, ছাত্ররা যারা বাংলাদেশকে যারা পরিচালনা করবে, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগকে দাঁড় করানো যাবে না। তিনি এইটা নিয়েছিলেন। সেখানে তো যদি সরকারের যে মেকানিজম সেটা যদি ঠিক থাকতো, তাহলে তো এটা কিছুই হতো না। যখনই ওইসব জায়গা থেকে অভয়বাণী দেওয়া হয়েছে, যখন ব্যারিকেড তুলে নেওয়া হয়েছে, যখন তাদেরকে ক্যান্টনমেন্টে আহ্বান করা হয়েছে, তখন না এই দেশ এই সাম্প্রদায়িক দখলদারদের হাতে চলে গেছে, জুলাই সন্ত্রাসীদের হাতে চলে গেছে। কাজেই আমি এইটুক কথাই বলবো, দেশের মানুষের এমন কোন পর্যায়ে ক্ষোভ তৈরি হয়নি যেটা সরকার চলে। তাহলে আমরা 24-এর নির্বাচনটা আমরা করতে পারতাম না। 24-এর নির্বাচনে তো কোনো রাজনৈতিক দল বড় বড় যেগুলা ভোটে যারা নির্বাচিত হয় এই ধরনের দলগুলো নির্বাচন করে নাই। তো তারপরেও দেখেন এই নির্বাচন কিন্তু পার্টিসিপেটরি, যদি ভোটারদের অংশগ্রহণ বলেন, ভোটারদের অংশগ্রহণ কিন্তু ভালো ছিল। তো কাজেই যদি এটার বিরুদ্ধে যদি জনগণ নামতো, তাহলে তো নির্বাচনের পরের দিনই আওয়ামী লীগ থাকার কথা না। সেখানে তো একটা সরকার 6 মাস চলেছে, বাজেট দেওয়া হয়েছে, বাজেট পাস হয়েছে বাংলাদেশে, বাজেটের বিরুদ্ধে কোনো ধরনের বক্তব্য আসে নাই এবং মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করেছেন, চায়না সফর করেছেন সফলভাবে। এবং এই যে দেখেন, এটা যদি এই যে মেকানিজম যদি রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে যদি অবস্থান না নিত, তাহলে তো কিছুই হতো না। আমি 5 তারিখের কথা আপনাকে বলি, আমি মিন্টু রোড থেকে বেরিয়ে আমি কিন্তু ঢাকায় কিন্তু প্রায় রাস্তার মধ্যে ছিলাম, আমি এমন কিছু দেখি নাই যে এই ধরনের একটা পরিস্থিতি হবে। যখনই টেলিভিশনে একটা শেখ হাসিনার হেলিকপ্টার থেকে নেমে যাওয়ার একটা ছবি প্রচার করা হলো,
এবং প্রচার করে বলা হলো যে তিনি চলে গেছেন, এরপরেই কিন্তু ঘটনা প্রবাহ তৈরি হয়েছে। তার আগে কিন্তু সবকিছুই অলমোস্ট স্বাভাবিক ছিল, কিছুই ছিল না। কাজেই এখানে রাষ্ট্রের সার্বভৌমত্ব যারা রক্ষা করবে, তারা যদি সার্বভৌমত্ব আজকে বিক্রি করে দেয়, তাদের কাছে যদি বিক্রি হয়ে যায়, সেখানে আমাদের কি করার আছে আপনি বলেন? আমি যেটা মনে করি আমাদের এটাই করার আছে যে আপনার মতো সাহসী তো সবাই না। আপনি দেশের পক্ষে দাঁড়িয়েছেন, দেশ বিক্রির বিপক্ষে দাঁড়িয়েছেন। তাই আজকে সকলের দায়িত্ব ছিল, দেশের মধ্যে এত বড় একটা কনস্পিরেসি হচ্ছে, দেশ আজকে রসাতলে চলে যাচ্ছে। কোনো মর্যাদা আছে বাংলাদেশের ব্যুরোক্রেটদের? কোনো মর্যাদা আছে বাংলাদেশের সেনাবাহিনীর? কোনো মর্যাদা আছে পুলিশের? কোনো মর্যাদা আছে বাংলাদেশের? কার মর্যাদা আছে? রাজনীতিবিদদেরও মর্যাদা আছে? কি ভাষায় রাজনীতিবিদকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, একজন সরকার প্রধান কিভাবে কথা বলা হয়, কি অশালীন ভাষায় কথা বলা হয় আপনি দেখেন। আমরা তো এখন পর্যন্ত সেই সব শব্দ ব্যবহার করি নাই। আমরা চোরকে চোর বলি, ডাকাতকে ডাকাত বলি, বাটপারকে বাটপার বলি, এর থেকে বেশি কিছু বলি না। তো আমরা তো কোনো কিছু ছিঁড়ে ফেলতে বলি না। না না, আমাদের তো সেই অসভ্যতা নাই। আমরা তো একটা কৃষ্টি উন্নত সংস্কৃতির মানুষ। কোথায় গেল আজকে বাংলাদেশ? কোথায় গেল? যারা এই কনস্পিরেসির সঙ্গে জড়িত ছিল, তাদের বিবেককে নিজেরাই চিন্তা করুক না কেন, নিজেকে প্রশ্ন করুক যে আমি কি করেছি দেশের জন্য, দেশটাকে আমার এই ভূমিকার কারণে আজকে দেশটা কোথায় চলে গেল। আজকে বলা হলো যে আমরা দেশের দায়িত্ব নিলাম, দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি সকল দায়িত্ব এখন আমাদের। আমার কোথায়? আমার কোথায় গেল? আমাদের কোথায় গেল? তো কাজেই আপনি বলেন যে দেশরত্ন শেখ হাসিনা দেশকে এই যে মর্যাদার জায়গায় নিয়ে গেছেন, যেটা আমি বলেছিলাম স্বাধীনতার সুখ বাংলাদেশের মানুষকে দিয়েছেন, এটাই স্বাধীনতা বিরোধীদের সহ্য হয়নি। এই দেশ কেন এগিয়ে যাবে? এই দেশ কেন মর্যাদার উপর দাঁড়িয়ে থাকবে? এদেশের ইকোনমি এত কেন 33 ইকোনমি কেন পৃথিবীর মধ্যে হবে? এই দেশ কেন মেলে এসডিজি অর্জন এত তাড়াতাড়ি করবে? এই দেশে কেন এত বেশি বিদেশি বিনিয়োগ কেন এখানে আসবে? এই কারণেই তো আজকে এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আজকে দেশ প্রেমিক একটা সরকারকে ষড়যন্ত্র করে সন্ত্রাসের মধ্য দিয়ে, জুলাই সন্ত্রাস ষড়যন্ত্রের মধ্য দিয়ে আজকে ফেলে দিয়ে আজকে দেশটাকে এই সকল বিরোধীদের হাতে সাম্প্রদায়িক গোষ্ঠীকে তুলে দেওয়া হলো। খালিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেটা বললেন, আসলে বাংলাদেশটাকে তো ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের মানুষ আজ সবাই বুঝতে পারছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে কি ঘটে যাচ্ছে বাংলাদেশে। এবং আমি আশা করব আপনার মতো যারা বলিষ্ঠ কথা বলেন, তারা মাঝে মধ্যে আমার এই চ্যানেল, এই প্রোগ্রামের নামই হলো শেখ হাসিনার জন্য, আপনারা যদি একটু এসে কথা বলেন, তাহলে আসলে আমরা আমাদের যে চেষ্টাটা সেটা আমরা একটু এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের উৎসাহ পেলে। এবং বন্ধুরা যারা শুনছেন, আপনারা দেখেছেন যে আমাদের একজন সংগ্রামী জননেতা কত বলিষ্ঠ কণ্ঠে উনি আমাদের কথা তুলে ধরলেন। আপনারা মেহেরবানি করে তার বক্তব্যগুলো সব জায়গায় ছড়িয়ে দিবেন যতটা পারেন, এবং আমরা চাই যে আমাদের কথা বাংলার ঘরে ঘরে পৌঁছে যাক। খালিদ ভাই যেটা বলেছেন, ওদের অসভ্যতার বিপরীতে আমরা কিন্তু সম্প্রীতি, প্রেম, ভালোবাসা এগুলো নিয়ে কথা বলবো। ধ্বংসের বিপরীতে আমরা গঠনের কথা বলবো, এবং আমরা কিন্তু মুক্তিযুদ্ধের সেই আমাদের যে সর্বজনীন এবং চিরায়ত যে স্বপ্ন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আধুনিক সমৃদ্ধিশালী বাংলাদেশ, সেটা আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার গড়ে তুলব। অল্প সময়ে আমরা সেটা অর্জন করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন। খালিদ ভাই, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনার মতো নেতাদেরই আমাদের, আপনারা আসলে কিন্তু আমরা অনুপ্রাণিত হই। এবং আপনি দেখেছেন হয়তো কত দর্শক আজকে মন্তব্য করছে, এবং তারা সবাই এক পায়ে খাড়া যে জননেত্রী শেখ হাসিনাকে কবে তারা গ্রহণ করবে। আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করতে চাই। খালেদ মাহমুদ চৌধুরী, আপনি যদি কিছু বলেন সংক্ষেপে বলতে পারেন। তাছাড়া আপনাকে ধন্যবাদ। আমার তরফ থেকে সাহসী মানুষদের আমাদের প্রয়োজন। আমরা কেউ বেঁচে থাকবো না, কিন্তু বাংলাদেশ থাকবে। কিন্তু এই বাংলাদেশের জন্য আমাদের কিছু করণীয় আছে। 30 লক্ষ মানুষ জীবন দিয়ে এই বাংলাদেশটা করেছে। বঙ্গবন্ধু তার জীবনের সবকিছু বিসর্জন দিয়ে এই বাংলাদেশের মানুষের অধিকার একটা জাতি রাষ্ট্র তৈরি করেছে। আমাদের কিন্তু দায় আছে। এই জায়গা থেকে আমরা সকলে আসুন, আমরা এই দেশ মাতৃকাকে রক্ষা করি, হায়নাদের হাত থেকে রক্ষা করি। হারুন, আপনাদের মতো সাহসী লোকদের দরকার।
আমি জানি যে আপনার এই পথ ধরে অসংখ্য সাহস তৈরি হবে, অনেক সাহসী মানুষ এগিয়ে আসবে, অনেকের মধ্যে সাহস সঞ্চারিত হবে। আমি সেই আশা রাখি। আমার বিশ্বাস, আপনি যে কথাটা বললেন, শেখ হাসিনা আসলেই বাংলাদেশের মানুষ আসবে, এবং সেই স্বপ্ন নিয়েই আমরা বেঁচে আছি। একটা গৌরবগাথা ইতিহাস তৈরি করেছিল, কিন্তু সেই গৌরবগাথা ইতিহাসটাকে এই সামরিক বঙ্গবন্ধুকে হত্যা করার পরে সামরিক জান্তা এবং এই সাম্প্রদায়িক গোষ্ঠীরা তারা সর্বক্ষেত্রে আমাদেরকে পিছনের দিকে ঠেলে দিয়েছে। সেই জায়গায় দেশরত্ন শেখ হাসিনা এই লড়াইটা আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মীদেরকে নিয়ে করে, যে তিনি বাংলাদেশের মানুষকে যে স্বাধীনতার সুখটা দিয়েছিলেন, যে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যে আমাদের যে মৌলিক অধিকার, এগুলো প্রতিষ্ঠা করেছেন। একটা দরিদ্র দেশের কষাঘাতে জর্জরিত বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে নিয়ে গেছেন। যে ভিক্ষাবৃত্তির দেশ, যে দেশের অর্থমন্ত্রীরা বলতো যে আমাদের অভাব দরকার, আমাদের সংকট দরকার, না হলে বিদেশি সাহায্য পাবো না, সেই বাংলাদেশকে তিনি আত্মনির্ভরশীল করেছেন, নিজস্ব অর্থায়নে বাজেট দিয়েছেন। এই যখন বিশ্ব ব্যাংকের দাতা গোষ্ঠীরা, দাতা বলাটা ঠিক হবে না, ঋণদাতা গোষ্ঠীরা যখন বাংলাদেশ থেকে অর্থ ফিরিয়ে নিয়েছে, তখন তিনি বুক চেতিয়ে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর আদর্শের পতাকা হাতে নিয়ে তিনি বলেছিলেন যে বাংলাদেশ পারে, আমরাও পারি, আমাদের কেউ দাবাতে পারবে না। তিনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পরে সব থেকে বড় স্থাপনা পদ্মা সেতু কিন্তু নিজস্ব অর্থায়নে করিয়ে তিনি কিন্তু সমগ্র তাবৎ দুনিয়াকে কিন্তু চমকে দিয়েছিলেন যে বাংলাদেশ পারে। এবং আমরা যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয়ী জাতি, তিনি কিন্তু প্রমাণ করেছেন। এবং এই যে বাংলাদেশের যে ডেভেলপমেন্ট, যেই ডেভেলপমেন্ট নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা পর্যন্ত কেনিয়ায় গিয়ে বলেছিলেন যে তোমরা যদি ডেভেলপমেন্ট দেখতে চাও তাহলে বাংলাদেশের দিকে তাকাও। এই যে জায়গাটা, এই জায়গাটা, এই যে গর্ব এবং অহংকারের জায়গাটা আমরা আওয়ামী লীগের নেতৃত্বে, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে করেছি। আমাদের যে এই আপোষহীনতা, এই নিরন্তর সংগ্রামের সুফল হচ্ছে এইটাই। যখন একটা বাংলাদেশের একজন রবি দাসের সন্তান যখন ইউনিভার্সিটিতে পড়ে, যখন সে শিক্ষক হয়, যখন ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, তখন আমরা স্বাধীনতার সুখটা পাই। যখন এখন দিন মজুরের একজন সন্তান যখন একটা ইউনিভার্সিটির শিক্ষক হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, উচ্চশিক্ষিত হয়, সরকারি কর্মকর্তা হয়, তখন আমরা এই স্বাধীনতার সুখটা পাই। যখন বাংলাদেশের প্রতিটি শিশু স্কুলে যায়, তখন আমরা এই স্বাধীনতার সুখটা পাই। যখন বাংলাদেশের মানুষের মধ্যে কোনো ধরনের অভাব অনটন থাকে না, বাংলাদেশের দারিদ্রতা যখন একদম 5% চলে আসে, অতি দরিদ্রতা 5% চলে আসে, তখন আমরা স্বাধীনতার সুখটা পাই। আমাদের যখন দারিদ্রতা 45 থেকে যখন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা 18-তে নামিয়ে এনেছিলাম, তখন আমরা এগুলো অনুভব করি, যার টার্গেট ছিল 15-র নিচে থাকবে দারিদ্রতা। তো এই যে জায়গাগুলো আমাদের, আপনি যেটা বললেন যে এই শক্তিটা কোথায় পাই, আমাদের শক্তিটা তো এইটাই, আর তো কোনো শক্তি নেই আমাদের। আমরা জনগণের জন্য কাজ করতেছি আওয়ামী লীগ, এবং আমাদের যে আদর্শিক যে রাজনীতি, এইটাই আমাদের শক্তি। আমাদের যে বঙ্গবন্ধুর প্রতি 30 লক্ষ শহীদ, লক্ষ লক্ষ মা বোনের আত্মত্যাগের প্রতি যে আমাদের কমিটমেন্ট, এটাই আমাদের শক্তি। এটা আমাদের অনুপ্রাণিত করে, আমাদের জাগরিত করে। এবং আপনি দেখেন এই বাংলাদেশের চরম সংকট চলছে এখন, ভয়াবহ সংকটের মধ্যে বাংলাদেশের 18 কোটি মানুষ মানে এখন আছে। সেই জায়গাটা কিন্তু আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে আছে, কেউই নাই। গুটি কয়েক দেশ বিরোধী দালালেরা আজকে বাংলাদেশে দখল করেছে। দেশের মানুষের, গ্রামের মানুষের মধ্যে, তৃণমূল মানুষের মধ্যে যে পরিমাণ হাহাকার সর্বক্ষেত্রে। আজকে এই যে এসএসসি পরীক্ষা, সর্বশেষ যেটা পরীক্ষা হলো, সেখানে 36% পরীক্ষার্থী অংশগ্রহণ করে নাই। এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই না, যেখানে পাশের হার প্রায় 90-এর উপরে ছিল এবং শতভাগ পরীক্ষার্থী পরীক্ষা দিত, সেখানে প্রায় অর্ধেক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে না। আজকে কোন জায়গায় যাচ্ছে? এগুলো আমাদের ক্ষরণ হয়। এবং আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এই নিরন্তর যে সংগ্রামটা, এই সংগ্রামটা আমাদের চলে যাবে। এটা দেশের জন্য, দেশের মানুষের জন্য।
খালিদ ভাই, আপনার কথা থেকে আমি দুই তিনটা জিনিস একটু মানে পয়েন্ট আউট করতে চাই। দেখুন, আমরা যখন আওয়ামী লীগের নেতা কর্মী সদস্যরা যখন বলতো মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধের কথা, তখন বাংলাদেশে অনেকেই বলতো যে মুক্তিযুদ্ধ কি আওয়ামী লীগের বাপের সম্পদ, এইটা বলতো। অথচ দেখা গেল 2024-এর জঙ্গি উত্থানের পর যখন বঙ্গবন্ধুর ভাস্কর্য থেকে সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের সব স্মৃতিচিহ্ন মুছে ফেলে দিল, একমাত্র আওয়ামী লীগ ছাড়া কিন্তু এই যে সিপিবি বা যাদেরকে আমরা আপাতভাবে ধরে নিতাম যে এরা অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনা সম্পন্ন রাজনৈতিক গোষ্ঠী, তারা কিন্তু সব দেখা গেল যে জঙ্গিদের সাথেই ছিল এবং কেউ কোনো প্রতিবাদ করেনি। আরেকটা জিনিস দেখেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি এবং যেটাতে আপনার মতো নেতাদের আসলে আমাদের দরকার এই বাংলাদেশে, আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, এটা তো এই যে একটা অসাম্প্রদায়িক আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের চেতনা, এবং যেটা 1971 সালের স্বাধীনতার ঘোষণাপত্র, সেখান থেকে 72-এর সংবিধানে এসেছে। সলিমুল্লাহ এবং ফরহাদ মজার এরা তর্ক করে যে ঘোষণাপত্রে একরকম ছিল এবং সংবিধানে আরেক রকম সংযোজন করা হয়েছে। সম্পূর্ণ মিথ্যা কথা, কারণ ঘোষণাপত্রের সাথে সংবিধানটার কোনো আপনার পার্থক্য ছিল না। আমাদের ওটা হলো আমাদের চেতনা যে একটা আধুনিক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আপনার সমৃদ্ধিশালী বাংলাদেশ গঠন। পক্ষান্তরে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, সেই জামাত থেকে বিএনপি যারাই থাকুক, ওদের কিন্তু ওদের যে ওরা যে আদর্শটা লালন করে সেটার কিন্তু কোনো সার্বজনীনতা নাই। সারা পৃথিবী মানব সভ্যতা কিন্তু ওদের পথ ধরে এগোয়নি। আওয়ামী লীগ যেটা অন্তত কাগজে লেখে, অনুসরণ কতটা করে সেটা নিয়ে তর্ক থাকতে পারে, কাগজে যেটা লেখে সেটার পথ ধরে কিন্তু সভ্যতার অগ্রগতি হয়েছে। কিন্তু আমাদের যেটা দুর্বলতা আমি মনে করি, আমরা কিন্তু আমাদের এই যে আদর্শটা যে সার্বজনীন, এটা যে ইতিহাসমুখী, এটা যে সভ্যতামুখী, এইটা আমরা কিন্তু বাংলাদেশের আপামর জনগণের কাছে কতটা পৌঁছাতে পেরেছি, সে জায়গায় আমার একটা প্রশ্ন আছে। আপনার কি কোনো বক্তব্য আছে এই বিষয়ে? না, এটা ঠিক আছে। আপনাকে আমার প্রারম্ভিক কথা বলেছি, একটা কথা, প্রতিকূলতার বিরুদ্ধে কিন্তু আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি। আপনি দেখেন যে রাষ্ট্রযন্ত্র, আমরা তো অনেকেই বলি যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, বাংলাদেশ কিন্তু একটা প্রদেশ ছিল। এই প্রদেশটা কিন্তু একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছে 1971 সালের 26শে মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে। এবং সেই স্বাধীনতাকে ধরে রাখার জন্যই তো আমাদের 9 মাসের লড়াইটা করেছি আমরা, এবং লড়াই শেষে আমরা 16ই ডিসেম্বর বিজয়ী হয়েছি, বিজয়ী জাতি। তখন একটা প্রাদেশিক একটা ভূখণ্ডকে রাষ্ট্র মর্যাদা দেওয়া, এটা আপনি একজন সরকারি ব্যুরোক্রেট আপনি বলতে পারবেন যে একটা রাষ্ট্র মর্যাদা দেওয়া কথা, একটা ইউনিয়ন পরিষদ গঠন করা, একটা উপজেলা পরিষদ গঠন করা, একটা জেলা মর্যাদা দেওয়া অনেক কঠিন ব্যাপার। সেখানে একটা রাষ্ট্র মর্যাদা দেওয়া। এবং দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র কয়েকদিনের মধ্যে সংবিধান তিনি দিয়েছেন, বা পৃথিবীর অন্যতম একটা আধুনিক সংবিধান, এবং তিনি একটা রাষ্ট্র মর্যাদা সংবিধান দিয়েছেন। এবং রাষ্ট্র কাঠামো তৈরি করার জন্য তিনি যেই কাজগুলো করেছেন, 150-র উপরে আইন, নীতিমালা, বিধিমালা তৈরি করা হয়েছে একটা রাষ্ট্র কাঠামো তৈরি করার জন্য। কাজেই বঙ্গবন্ধুর সেই সময়ের, যদি আপনি একজন ব্যুরোক্রেট হিসাবে, আপনাদেরও দায়িত্ব আছে যে বঙ্গবন্ধু 3.5 বছরে যে একটা দেশকে রাষ্ট্র কাঠামোটা তৈরি করলো, যার উপরে এখন পর্যন্ত বাংলাদেশ দাঁড়িয়ে আছে, এই জায়গাটায়, এই যে জায়গাটা, এই জায়গাটা আপনি কোথায় যাবেন? বাংলাদেশের গণমাধ্যম বলেন, বাংলাদেশের ব্যুরোক্রেসি বলেন, যাই বলেন না কেন, মিলিটারি শাসনই তো বাংলাদেশে অর্ধেক দিন চলে গেছে। এইরকম অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ যে লড়াইটা করেছে, আত্মরক্ষার লড়াই, আবার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই, আবার সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই, এই কত লড়াইগুলো আওয়ামী লীগ করেছে। এবং আওয়ামী লীগ কিন্তু পিছনের দরজা দিয়ে কখনো হাঁটেনি, আওয়ামী লীগ সবসময় জনগণের দরজা দিয়ে হেঁটেছে। আপনি দেখেন যে 75-এ বঙ্গবন্ধু হত্যা করার পরে আমরা বলে দেওয়া হলো যে 3.5 বছরের এই দেশে কিছুই হয়নি, অথচ একটা দেশকে যে রাষ্ট্র কাঠামো তৈরি করে দিলেন বঙ্গবন্ধু, এটা নিয়ে কিছু বলা হলো না। এবং কত 3.5 বছরে, যদি এটা আমরা অ্যানালাইসিস করতে যাই, সময় নাই, সেই ধরনের আমরা ডকুমেন্টস নিয়েও এখানে বসি নাই,
তবে এই 3.5 বছরে বঙ্গবন্ধুর শাসন ব্যবস্থা যদি অ্যানালাইসিস হয়, আমি বলতে পারি যে বঙ্গবন্ধু হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাসকদের মধ্যে একজন, যে তিনি এই যে কাঠামোটা তৈরি করে দিয়েছেন। অথচ 75-এর পরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, সরকারি কোষাগারের টাকা ব্যবহার করে একটি বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধু শাসনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হলো। এই অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু আমরা লড়াইটা করেছি। এই মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আমরা লড়াইটা করেছি। আমাদের ঘাড়ের উপরে স্বাধীনতা বিরোধী শাহ আজিজকে বসিয়ে দেওয়া হলো। আমাদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর খুনিদেরকে মাঠে নামিয়ে দেওয়া হলো। আমাদের বিরুদ্ধে যারা গণহত্যা চালিয়েছে, রাজাকার আলবদর শামসদেরকে, তাদেরকে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা হলো। এটার বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ লড়াইটা করেছে। এবং আপনি যেটা বললেন কতটুকু পেরেছি, আমরা পেরেছি বলেই এত প্রতিকূলতার মধ্যেও জনগণের সমর্থন নিয়ে 21 বছর পরে কিন্তু আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি। আমরা কিন্তু 2001-এ যে আবু সাইদ, লতিফুর রহমান এবং শাহাবুদ্দিনের ষড়যন্ত্রের যে নির্বাচন 1 অক্টোবরের, যে নির্বাচনে আওয়ামী লীগকে জোর করে হারানো হলো এই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, তারপরে 2001 সাল থেকে 2006 সালের যে নিধন কর্মসূচি চলেছে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শায়েখ আব্দুর রহমান বাংলা ভাইকে তৈরি করে বসানো হয়েছে, জঙ্গিবাদ কায়েম করা হয়েছে, এমপিদেরকে অকাতরে মেরে ফেলা হয়েছে। এবং এই যে এটার বিরুদ্ধে আমরা লড়াই করেছি, হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মারা হয়েছে। 75 বছর বয়সী মঞ্জুরুল ইমাম রক্ষা পায়নি, বোমা মেরে তাকে উড়িয়ে দেওয়া হয়েছে। এইভাবে অসংখ্য মানুষকে হত্যা করেছে, জখম করা হয়েছে। এর বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ লড়াইটা করেছে। এবং সর্বশেষ আপনি দেখেন 21শে আগস্টে গ্রেনেড হামলা করা হলো। আজকে বাংলাদেশ মনে হচ্ছে যে যেইভাবে বাংলাদেশে অ্যানালিসিস করা হয়, তাতে মনে হয় বাংলাদেশে 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়নি, যেটা বেগম খালেদা জিয়া পার্লামেন্টে বলেছিলেন যে গ্রেনেড হামলা হয়নি, আওয়ামী লীগে গ্রেনেড মেরেছে। আজকে এই জায়গায় চলে গেছে। এর বিরুদ্ধে তো আমরা লড়াইটা করেছি। এবং এই যে জঙ্গি, আমি কি লড়াইয়ের পথটা আপনাকে আরেকটু আমার চিন্তাটা শেয়ার করব? দেখুন, আওয়ামী লীগ যে লড়াইটা করেছে, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বাংলাদেশে ফিরে এসে উনি যুদ্ধাপরাধীদের ক্ষমা করেন নাই, কিন্তু যারা রাজনৈতিকভাবে পাকিস্তানপন্থী ছিলেন উনি তাদের সাথে একটা ইনক্লুসিভ রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন। আমরা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা ভাবনা দেখি, উনিও কিন্তু একটা ইনক্লুসিভ রাষ্ট্র গঠনের চিন্তা ভাবনা থেকে কিন্তু অনেক উদার ছিলেন। ফলে আপনি যেই ধরনের মানবাধিকার লঙ্ঘনগুলো বললেন, আমি যদি আরেকটু সংক্ষেপে বলি, এবং আপনার কথা থেকে আমি কথাটা বলছি যে 1975-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে যে মানবাধিকার লঙ্ঘন, এবং 2001-এ আওয়ামী লীগ এবং সংখ্যালঘুদের উপর যে মানবাধিকার লঙ্ঘন, আপনার 2004-এর 21শে আগস্টের যে মানবাধিকার লঙ্ঘন, এগুলো যদি এক জায়গায় করা হয় বা এদের যে কোনো একটা ঘটনায় এক জায়গায় করলে, আওয়ামী লীগ তার যে অন্তত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে 21 বছর রাষ্ট্র চালিয়েছেন সব মিলে, এই 21 বছরের মানবাধিকার লঙ্ঘন তো 2004-এর 21শে আগস্টের মানবাধিকার লঙ্ঘন বা 1975 সালের 15 আগস্টের মানবাধিকার লঙ্ঘনের সমান হয় না। কিন্তু তারপরেও কিন্তু এগুলো নিয়ে কথা হয় না। আমি যে জায়গাটা আপনাকে আনতে চাই, এই যে দেখেন, এই যে বিশ্ব বাটপার যে ইউনুস তো এগুলো জাস্টিফাই করেছে, এবং বর্তমান রেজিম তারাও জাস্টিফাই করে যে 75-এ 15 আগস্টে কোনো মানবাধিকার লঙ্ঘন হয়নি, 21শে আগস্টে মানবাধিকার লঙ্ঘন হয়নি, শাহ এসএম কিবরিয়াকে যে বিনা চিকিৎসা হত্যা করা হয়েছে গ্রেনেড মেরে, এগুলোতে কোনো মানবাধিকার লঙ্ঘন হয়নি। এই যে কথাগুলো আজকে মানে ওইটাই বললাম যে 2001 সালে 2006 সালে যে বাংলাদেশে এত কিছু ঘটে গেছে, এই বাটপার ইউনুসের মুখ থেকে একবারও শুনিনি। আজকে একজন বলতেছিল যে, আজকে না কয়েকদিন আগে একজন বলতেছিল যে চট্টগ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। তিনি একটি কথাও বলেননি। 21শে আগস্টে পৃথিবীর সব থেকে বর্বরতম মানে যে হত্যাযোগ্য, যে গ্রেনেড মেরে একটা দলকে নিশ্চিহ্ন করে দেওয়া, নেতৃত্বকে ধ্বংস করে দেওয়ার যে পরিকল্পনা, সেটা নিয়ে তিনি বিন্দুমাত্র একটা কথা বলেননি। বরঞ্চ তিনি যখন 1/11 হলেন, তখন তিনি
বললেন যে আমি রাজনীতি করব, রাজনৈতিক দল গঠন করলেন এবং জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে তিনি বললেন যে নেড়া বেলতলায় একবারই যায়, আমার এই রাজনীতি করে খায়েশ নাই। অথচ তিনি এবার ক্ষমতা দখল করে তিনি বললেন জনগণ আমাকে 5 বছর চায়, 15 বছর চায়, 20 বছর চায়, 50 বছরও থাকতে বলে। এই যে বিশ্ব বাটপার, এই যে মানবাধিকার কিভাবে হরণ হয়েছে, এই 5ই আগস্টের পরে কিভাবে মানবাধিকার হরণ হয়েছে আপনি দেখেন, কিভাবে মানুষকে হত্যা করা হলো, আইন আদালত সব ধ্বংস করে দেওয়া হলো। আপনার সুপ্রিম কোর্ট থেকে শুরু করে নিম্ন আদালত, কোথাও কোনো বিচার কার্য চলছে না, কোনো বিচার ব্যবস্থা নাই। সেখানে প্রেসক্রিপশন চলতেছে, সেখানে উপর থেকে যে প্রেসক্রিপশন দেওয়া হয় সেভাবে সেখানে জাজমেন্ট দেওয়া হয়। আজকে হাইকোর্ট ডিভিশন থেকে জামিন পাওয়ার পরে আবার ওই কর্তার কথায় আবার জেল গেট থেকে সোনারেস দেখানো হয়। এটা কি, এটা এখানে কি কোনো মানবতা আছে? দেশে আইনের মানে আশ্রয় পায় না যে দেশের মানুষ, সেখানে তো কোনো মানবতা নাই। কাজে এই দেশটা, অনেকে বলে যে বাংলাদেশ, আমি বলি যে ওই যে কয়দিন আগে যে বলা হলো না করিডোর চাই, এখন পুরো বাংলাদেশটা একটা করিডোর হয়ে গেছে, পুরো বাংলাদেশটা করিডোর হয়ে গেছে। এবং আপনি দেখেন কিভাবে এই গাইবান্ধা, লালমনিরহাট, এই বিভিন্ন জায়গায়, যেটা আমি খবর পেলাম, রাস্তা মানে বাজারের মধ্যে পাতিলের করে মধ্যে আপনার এই আপনার কি বলে এই দেশীয় মদ বিক্রি হচ্ছে। আপনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে এখন অস্ত্রের যে মানে সরবরাহ নির্বিঘ্নে চলছে। তো পুরা বাংলাদেশটাই তো করিডোর হয়ে গেছে, পুরা বাংলাদেশটা এখন দেশ নাই, একটা ছিটমহলের রূপ দেওয়া হয়েছে। কাজেই এর বিরুদ্ধে তো আপনি যে বললেন শুরু করেছিলেন যে আওয়ামী লীগ কতটুকু পেরেছে। আওয়ামী লীগ তো তার সর্বশক্তি দিয়ে জনগণকে নিয়ে ছিল বলেই তো এত প্রতিকূলতার মধ্যে টিকে আছে। আমাদের শক্তিটা কি আপনি দেখেন, অনেকে বলছে যে সেনাবাহিনীর প্রধান আওয়ামী লীগ তৈরি করলো, রাষ্ট্রপতি আওয়ামী লীগ তৈরি করলো। আওয়ামী লীগের সঙ্গে তো কেউই নাই, আওয়ামী লীগের সঙ্গে আছে কে? জনগণ। এই জনগণ কেন আওয়ামী লীগের সঙ্গে আছে? সেই জন্য এইভাবে নির্বিচারে অত্যাচার, হত্যাকাণ্ড, এই মামলা মোকদ্দমা হাজার হাজার। আপনি দেখেন একটা ওয়ার্ড লেভেলের একজন আওয়ামী লীগের সমর্থক, তাকেও মামলায় জড়ানো হয়েছে, হত্যা মামলায়। একটা জীবনে কখনো ঢাকা শহরে আসেনি, অথচ ঢাকা শহরে হত্যা মামলায় তাকে দেওয়া হয়েছে। এই যে এটা কেন করা হচ্ছে? কারণ এটা জনগণ, কেন তোমরা আওয়ামী লীগের সমর্থন দাও, তোমরা কেন আওয়ামী লীগের সঙ্গে থাকো? জনগণের এইটাই অপরাধ। কিন্তু জনগণ তো কি দেখতেছে? আওয়ামী লীগই তো আমাদের পক্ষে আছে। আওয়ামী লীগ যখন আসে তখন আমরা কিছু পাই, আওয়ামী লীগ যখন থাকে না তখন কিছুই পাই না। আপনি দেখেন, যদি সাধারণভাবে বলি আমি কথাটা, যে 15 বছর দেশ পরিচালনা করেছে আমার কৃষক ভাইয়েরা আমার কথাগুলো শুনছে হয়তো, তো আমি বলি 15 বছরে দেশের সার ব্যবস্থাপনার কোনো ধরনের ত্রুটি হয়নি। ইভেন কি কোভিডকালীন সময়েও সার ব্যবস্থাপনায়, কীটনাশক সার, এই যে কৃষি পণ্য বিপণনের ক্ষেত্রে কোনো ধরনের সংকট হয়নি। সার, বীজ, কীটনাশক মানুষের ঘরে ঘরে চলে গেছে। আজকে আপনি দেখেন তেলের সংকট, আজকে সারের সংকট, টাকা দিয়ে মানুষ সার পাচ্ছে না। কেন? আপনারা বললেন যে বৈষম্য থাকবে না, তাহলে শেখ হাসিনার সরকার 2 বছরের মাথায় দেশে এই তেলের জন্য হাহাকার কেন? বিদ্যুৎ আজকে থাকে না, যেখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ছিল বাংলাদেশে এখন গ্রাম অঞ্চলে 14 ঘন্টা 18 ঘন্টা বিদ্যুৎ থাকে না। কেন এই অবস্থা হলো? কেন মানুষের পকেটে আজকে টাকা নাই? কেন ছাত্ররা আজকে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়ে যাচ্ছে? এই যে বিভিন্ন উচ্চ শিক্ষা যেসব ছেলেপেলেরা ছিল, তারা আজকে তাদের বাবা মারা তার শিক্ষা খরচ চালাতে পারছে না বলে আজকে তারা ঝরে পড়ে যাচ্ছে। কেন? তাহলে এই দেশটাকে আপনারা কোথায় নিয়ে গেলেন? জাহান্নামের আগুনে আজকে ডুবিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশকে। অথচ যা কিছু বলা হচ্ছে সেটা আমি দেখলাম এই আরেক বর্ণচড়াই যে সলিমুল্লাহ, তার কথা আপনি উচ্চারণ করেছিলেন, এই যে আহমেদ সোফার দাফন হয়েছিল, হ্যাঁ, সেই সময় বিএনপি সরকার ছিল, তিনি ইনিয়ে বিনিয়ে যেইভাবে হোক তিনি বললেন যে বুদ্ধিজীবী মাজারে যে খাদেম ছিল, যে দায়িত্বে ছিলেন, যে কোঅর্ডিনেটর ছিলেন, তিনি হচ্ছেন আওয়ামী লীগের নিয়োগ দেওয়া। সেই জন্য আহমেদ সোফাকে সেখানে দাফন করা হয়নি, শেখ হাসিনার নির্দেশে সেটা করা হয়নি। এখানেও শেখ হাসিনাকে তিনি নিয়ে এসেছেন।
এই যে সকল সকল ধরনের ব্যর্থতা আজকে আওয়ামী লীগের উপরে, দেশরত্ন শেখ হাসিনার উপরে, যদি শেখ হাসিনাই যদি সকল কিছুর টার্গেট হয়, তো আপনি তার উপরে ছেড়ে দেন না কেন? তাকে তো ভয় পাচ্ছেন কেন? তিনি যখনই বললেন যে আমি বাংলাদেশে যাব ডিসেম্বরের মধ্যে, আপনি কেন দৌড়াদৌড়ি শুরু করে দিলেন? কেন আপনাদের মধ্যে তালগোল পাকিয়ে গেল? কেন আপনারা কেন যমুনায় প্রত্যেক দিন কেন ডিনারের নামে ষড়যন্ত্রের সভাগুলো হচ্ছে? কি করবেন? কিছুই হবে না। জনগণ অলরেডি ঘুরে গেছে। জনগণ সম্পূর্ণভাবে, জনগণ যে প্রতারিত হয়েছে 5ই জুলাই সন্ত্রাসের কাছে, সেটা জনগণ আজকে প্রতারিত যারা হয়েছে তারাই আজকে সব থেকে বড় সোচ্চার হয়ে গেছে। যারা শুনেছিল যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, যারা শুনেছিল যে মুক্তিযুদ্ধের চেতনা বৃথা যেতে দেব না, যারা বলেছিল 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এই স্লোগান নিয়ে যারা মাঠে নেমেছিল ছাত্রদের পাশে, তারা আজকে প্রতারিত। ছাত্ররা আজকে প্রতারিত। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষা ব্যবস্থা চলছে না। আজকে একজন ভিসি দেখলাম, কোন ইউনিভার্সিটির একজন ভিসি, তিনি বলছেন যে জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ জন্ম হতো না। আমার সৌভাগ্য হয়েছিল তার কোলে বসার। এই হচ্ছে একটা শিক্ষা ব্যবস্থা আছে কোন জায়গায় গেছে? আপনি দেখেন যে হারুন, আপনাকে বলছি যে আজকে সর্বক্ষেত্রে এই অবস্থা। আপনার ব্যুরোক্রেসিতে দেখেন, আপনি একজন ব্যুরোক্রেট ছিলেন, তা আপনি দেখেন ব্যুরোক্রেসিতে কি হচ্ছে আজকে। 25 বছর আগে রিটায়ার্ড করেছে, 15 বছর আগে রিটায়ার্ড করেছে, 10 বছর আগে রিটায়ার্ড করেছে, স্বাভাবিক রিটায়ার্ড করেছে, অথচ তাকে নিয়ে এসে আজকে বিভিন্ন বড় বড় পদে বসে 25-30 জন এরকম রিটায়ার্ডকে সচিব পদে বসিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, ক্যাবিনেট সচিব দেখেন আপনি কত বছর আগে রিটায়ার্ড করেছে, তিনি চলতে পারছেন না। কারণ তিনি যেহেতু এই যে ষড়যন্ত্রের যেহেতু তার একজন অন্যতম পার্ট, তাকে বাংলাদেশের সর্বোচ্চ কর্মকর্তার চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। তো এখন অনেক কানে আমাদের কাছে আসতেছে যে আরো অনেক বড় পদে বসাবে। কোনো পদে বসিয়ে কোনো লাভ নাই। মানুষ যখন ঘুরে যায় তখন আর এগুলো দিয়ে হবে না। 40 দলীয় তথাকথিত 40, যাদের পিছনে জনগণ নাই, তাদেরকে দিয়ে হবে না।